আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। জেনজি বিক্ষোভে উত্তাল ভারত, চ্যালেঞ্জের মুখে মোদী সরকার। মিয়ানমারের ভুয়া ভোটের বৈধতা দিতে যাচ্ছে ভারত। ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান। গাদ্দাফির অর্থে প্রচার অভিযানের দায়ে সাবেক ফরাসি প্রেসিডেন্টকে কারাদণ্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাদাখে জেনজি বিক্ষোভ ও সহিংসতার জেরে কারফিউ জারি করেছে ভারত সরকার। রাজ্য হিসেবে মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে বুধবার লেহ শহরে বিক্ষোভ শুরু হয়। এরপর তা ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে। পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 80 জনেরও বেশি মানুষ। এছাড়াও নিরাপত্তা বাহিনী আটক করেছে 50 জনকে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। সহিংসতার ঘটনায় দেখা যায় বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয় এবং হিল কাউন্সিলের সদর দপ্তরে পাথর নিক্ষেপ করে। পরে তারা একটি নিরাপত্তা বাহিনীর গাড়ি ও আরও কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। বিজেপির কার্যালয়ের আসবাবপত্র এবং নথিপত্র অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধা সামরিক বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় অন্তত 30 জন পুলিশ ও সিআরপিএফ সদস্য আহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আত্মরক্ষার্থে পুলিশকে গুলি চালাতে হয়েছে। বিক্ষোভকারীদের প্রধান দাবি লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিতে লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স গত 4 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সরকারের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছে। সংবিধানের ষষ্ঠ তফসিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের উপজাতি জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রশাসনিক বিধান প্রদান করে। 2019 সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আলাদা করা হয় লাদাখকে। তখন থেকেই লাদাখের মানুষের দাবি, রাজ্যের মর্যাদা ফিরিয়ে দাও এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্তশাসন প্রদান করো। চলমান আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক বলেন, তরুণদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। চাকরি নেই, ভবিষ্যৎ নেই, আর সাংবিধানিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এটাই সমাজের অশান্তির বীজ। সরকারের অভিযোগ, ওয়াংচুক জেনজি বিপ্লব এবং আরব বসন্তের মতো শব্দ ব্যবহার করে তরুণদের উত্তেজিত করছেন। যদিও ওয়াংচুক নিজে বলেন তিনি কখনোই সহিংসতার পক্ষে নন। লাদাখ ভারতের একটি কৌশলগত এলাকা, যা চীনের সঙ্গে 1600 কিলোমিটার সীমান্ত শেয়ার করে। 2020 সালে ভারত চীন সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে এই এলাকা ছিল মূল কেন্দ্র। এখন এই সীমান্তবর্তী এলাকায় অভ্যন্তরীণ অসন্তোষ ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, বাড়তি মার্কিন শুল্কের চাপ ও বিরোধী দলগুলোর ভোট কারচুপির অভিযোগের আন্দোলনে কোণঠাসা মোদী সরকারের ক্ষমতাকে টালমাটাল করতে পারে চলমান এই আন্দোলন। প্রাণঘাতী এই সহিংসতার পর কংগ্রেস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই সংকট বিজেপি সরকারের নিজেদের সৃষ্টি এবং লাদাখবাসীর দাবি বৈধ ও ন্যায়সঙ্গত। লাদাখের জনগণের দাবি, ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত হওয়া, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক পরিচয়ের সুরক্ষা, এগুলো সবই যথার্থ। কংগ্রেসের এই বিবৃতি আন্দোলনকে আরও গতি দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে মিয়ানমারের সেনাবাহিনী 4 বছর আগে এক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফল বাতিল, গঠিত নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। এখন তারা আবারও ক্ষমতা দীর্ঘায়িত করতে এক নতুন নির্বাচন আয়োজন করছে। আন্তর্জাতিক মহল ভুয়া ভোট বলে নিন্দা করলেও জান্তা সরকার এই ভোটকে বৈধতা দিতে ভারতের সমর্থন চাইছে। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 সেপ্টেম্বর মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বিদেশি সরকার ও সংস্থাগুলোকে তাদের দূতাবাসের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। এর 3 দিন পর মিয়ানমারের ভারতীয় রাষ্ট্রদূত অভয় ঠাকুর ইয়াঙ্গুন থেকে নাইপিদোতে গিয়ে জান্তার নির্বাচন কমিশনের চেয়ারম্যান থান সোয়ের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠেয় ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয়। 2021 সালের অভ্যুত্থানের পর থেকে আন্তর্জাতিক সমালোচনার মুখে থেকেও ভারত মিয়ানমারের সেনা শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত বারবার জান্তার নির্বাচন কমিশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছে, সমর্থন জানিয়েছে এবং নির্বাচনী রোডম্যাপে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে। গত বছরের জুনে রাষ্ট্রদূত অভয় ঠাকুর তৎকালীন নির্বাচন কমিশন প্রধান কোর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে ভারত নিজেদের নির্বাচনী প্রযুক্তি ও মানব সম্পদ দিয়ে সহায়তার প্রস্তাব দেয়। সর্বশেষ বৈঠকটি হয় গত 31 আগস্ট। চীনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জান্তা প্রধানের মধ্যে বৈঠকে মোদী জান্তার নির্বাচনের প্রতি সমর্থন জানান এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি বিবেচনা করবেন বলে জানান। এরপর 17 সেপ্টেম্বর মোদীর 75তম জন্মদিন
জন্মদিনে শুভেচ্ছা পাঠান জান্তা প্রধান। পশ্চিমা দেশগুলো মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনগণের সঙ্গে একাত্ম হয়ে জান্তার এই ভোটকে দ্বিতীয় দফার সামরিক ক্ষমতা দখল বলে নিন্দা করছে, কিন্তু ভারত উল্টো নির্বাচনী প্রক্রিয়া সমর্থন দিয়ে আসছে এবং প্রযুক্তিগত ও মানবিক সহায়তার আশ্বাস দিচ্ছে। এদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সম্প্রতি ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথিপত্র সংগ্রহ করেছে। বুধবার রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথিপত্র প্রকাশ করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মেহের নিউজ। ইরানি টিভির প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করে বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবর প্রকাশ করা হয়নি। ওই প্রতিবেদনে জানানো হয়, নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করেছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বুধবার রাতে বলেন যে বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে তা কেবল এক অংশ। এতে জায়নিস্ট শাসন ব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প, পুরনো অস্ত্র সংস্কার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য, প্রশাসনিক কাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, এসব নথিতে পারমাণবিক ও সামরিক প্রকল্পে জড়িত 189 জন ইসরায়েলি বিশেষজ্ঞের নাম রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নাম, তাদের কোম্পানি, গবেষণা কেন্দ্র ও সহযোগীদের তথ্য রয়েছে এসব নথিতে। প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসের 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট এসব সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে ইসরায়েলি পারমাণবিক স্থাপনা, সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সম্পর্কিত দৃশ্যও দেখানো হয়। এদিকে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে তার কাছ থেকে অবৈধভাবে তহবিল সংগ্রহ করে 2007 সালে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সার্কোজি গাদ্দাফির সরকারের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রেখে প্রচারণার অর্থ সংগ্রহের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে আদালত জানায়। যদিও সরাসরি চুক্তি বা লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি, তবে অর্থ প্রবাহের ধরন ও সময়কাল সন্দেহজনকভাবে মিল থাকায় তাকে অপরাধমূলক ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে। 70 বছর বয়সী সার্কোজি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তবে আপিল চলাকালীনও তাকে কারাগারে থাকতে হবে। এই মামলায় সার্কোজির 2 ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্লোদ গুয়েন্ট ও ব্রাইসকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর আগে দুর্নীতি ও অবৈধ তহবিল ব্যবহারের অভিযোগে সার্কোজির বিরুদ্ধে আরও 2টি রায় হয়েছিল। এই সাজা সেই ধারাবাহিকতায় তার ওপর আইনি চাপ আরও বাড়িয়ে দিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।